হাই, আমরা যদি 2026 সাল বিশ্বকাপ নিয়ে কথা বলি তাহলে আমাদের দল ব্রাজিলকে নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমত আমাদেরকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে আমরা এই বিশ্বকাপে তাকিয়ে আছি শুধুমাত্র কার্লো আনচেলত্তির ওপরে। এটার মেইন রিজন হচ্ছে আমাদের দলের 22 সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো পারফরমেন্স দেখায় নাই যেটাতে আমরা আশাবাদী হব যে আমাদের দল হয়তো বা বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে বা হেক্সা মেসন বা যাই বলেন। যদিও আমি এটাকে ওইভাবে নিজের দল হিসেবে বলতে চাচ্ছি না যে আমি বলে দিলাম হেক্সা মেসন হবে না বা ব্রাজিল খুব খারাপ করবে, সেটা বলতে চাচ্ছি না। বাট যেই পারফরমেন্স ওয়াইজ যে কনফিডেন্সটা আমাদের থাকা দরকার ছিল সেইটা এই বিশ্বকাপে আমরা সমর্থক হিসেবে পাচ্ছি না। এটার কারণ ব্রাজিল টিমের বেশ কিছু ইন্টারনাল বিষয় আছে, যেটা হচ্ছে বোর্ড থেকে কিছু প্রবলেম সৃষ্টি হয়েছে। যেমন ব্রাজিলে যখন তিতে ছিল কোচ হিসেবে থাকার পরে, তিতে যখন রিজাইন করলো তারপরে আমরা কোচ নিয়ে কিছু ইস্যু দেখতে পেয়েছি। তারপরে আমরা দেখলাম কিছু অন্তর্বর্তীকালীন কোচকে নিয়োগ দেওয়া হয়েছে, বাট তারা সেভাবে খুব বেশি ব্রাজিলকে যে ভালো কিছু তৈরি করার বা টিম বিল্ড করার সেটা তারা করতে পারে নাই। এবং তার পরিপ্রেক্ষিতে পরে আমরা দেখলাম যে ডরিভাল জুনিয়রকে নিয়োগ দেওয়া হলো, বাট তার পারফরমেন্স আমাদেরকে আরও বেশি আশাহত করেছে। এবং পক্ষান্তরে আমাদের অনেকেরই ইচ্ছা ছিল যে কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের দায়িত্ব নেয় তাহলে হয়তো বা এই টিমটা ঘুরে দাঁড়াবে। এখন কার্লো আনচেলত্তি এমন সময় ব্রাজিলের দায়িত্বটা নিয়েছে যেখানে তার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ খুবই কম। এখন তাকে একটা দল দেওয়া হয়েছে, সেই দলটা নিয়ে তাকে এখন কাজ করতে হচ্ছে। সে জাস্ট মাঝখানে 2-3টা হয়তোবা প্রস্তুতি ম্যাচ খেলছে, আর সামনে হয়তোবা 2টা খেলবে। এর উপর বেস করে তাকে একটা টিম নিয়ে ওয়ার্ল্ড কাপের মতো একটা মেগা আসরে পার্টিসিপেট করতে হচ্ছে। তার মধ্যে কিছু বিষয় এখানে আরও লক্ষণীয় যে নেইমারের ইস্যুটা আছে। সো নেইমার যে মানের প্লেয়ার, ও যদি ফিট থাকে তাহলে কার্লো আনচেলত্তি যে মানের কোচ, সে সবসময় চাইবে নেইমার যেন বেস্ট 11-এ থাকে এবং তার ফুললি পারফরমেন্সে সে মাঠে যেন দিতে পারে। বাট এখানে ইস্যু আসতেছে যে হচ্ছে তার ফিটনেস কতটুকু, সে কতটুকু মাঠে পারফর্ম করতে পারবে অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস। বাট মিডিয়ার প্রেশার বলেন বা কার্লো আনচেলত্তি বিপক্ষ দলকে নেইমার নিয়ে পরিকল্পনা করতে বাধ্য করা বলেন, যেটাই বলেন, তা মনে হয়েছে যে নেইমার হয়তো বা এই দলের জন্য পারফেক্ট বা নেইমারকে রাখা উচিত, তার জন্য সে রাখছে। এখন এখানে আমি কার্লো আনচেলত্তিকে একটি ধন্যবাদ দিতে চাই এই জন্য যে যখন সে দায়িত্ব নেয় তারপর সে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দিছে যে কোনো প্লেয়ার 100% ফিট না হলে সে আমার দলে খেলতে পারবে না। এটাতে আমাদের একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে নেইমার আনফিট, এটা আমরা সবাই জানতাম। নেইমার অনেক ঘন ঘন ইনজুরিতে পড়তেছে, এটাও জানতাম। বাট নেইমার যে ফিরে আসার জন্য বা 100% ফিট হওয়ার জন্য যে ট্রাইটা করছে, আই স্টিল বিলিভ যে সে এখনও 100% ফিট না। কিন্তু সে 100% ফিট হওয়ার জন্য যে কষ্টটা করছে, যে ডেডিকেশনটা দেখাইছে, এইটা আমাদের দলের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা হয়তো বা দেখছেন যে বিশ্বকাপ দল ঘোষণা করার আগে নেইমার একটা কথা বলছে, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি যদি মনে করে যে তাকে বেস্ট 11-এ খেলাবে না, সেটাতে তার কোনো সমস্যা নেই এবং সে তার কার্লো আনচেলত্তির সব রকম সিদ্ধান্ত মেনে নিতে সে রাজি। তো এটা হচ্ছে একটা প্লেয়ারের আর কি, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি যে যখন জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ ছিল, তখন ভিনিকে যখন মাঠ থেকে উঠাই নেওয়া হতো তখন কী ধরনের রিয়াকশনটা ভিনি দেখাইতো, এবং অন দি আদার সাইড লুইস এনরিকে যখন ওসমান ডেম্বেলেকে উঠিয়ে নিল তখন তার রিয়াকশনটা কেমন ছিল। সো দ্যাটস হাউ এ টিম বিল্ড। অ্যান্ড আমার মনে হয় কার্লো এই জিনিসটাই বিল্ড করার চেষ্টা করছে, এবং এইখান থেকে আমরা সব থেকে যেটা উপকৃত হয়েছে সেটা হচ্ছে নেইমার এখন ফিট, যদিও 100% না, তবে নেইমার যদি পূর্বে 60% ফিট ছিল, এখন সে আমরা বলতে পারি 90% or 80% ফিট। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার টিম। সে 60 মিনিট খেলুক অথবা 10 মিনিট খেলুক, আই ডোন্ট কেয়ার, এটা ডিসাইড করবে কার্লোর দায়িত্ব এটা। টিমের ওয়াইজ, টিমের ট্যাকটিক্স ওয়াইজ, প্রতিপক্ষর সব কিছু বিবেচনা করে তার যখন যেটা মনে হবে তখন সে সিদ্ধান্তটা নেবে।
বাকিটুক তার হাতে। আমাদের দলের মেইন যেটা সমস্যা ছিল মিডফিল্ড, আশা করি ক্যাসেমিরো, ব্রুনো, আরও যারা আছে, রাফিনহা হয়তো বা মিডেই খেলবে, আর নেইমার যদি খেলে নেইমারও হয়তো বা অ্যাটাকিং মিড বা ফলস 9 হিসেবে খেলবে। সো এরা হয়তো বা আমাদেরকে এই সাপোর্টটা এবার দিবে, এবং এই দলটা নিয়ে আমরা হয়তো বা এবার অত বেশি হাই হোপ রাখতেছি না, কারণ রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী এই দলের প্রতি হাই হোপ রাখা অনেক কঠিন হয়ে গেছে। বাট আমরা একদম ছেড়ে দিচ্ছি না যে আমরা যাব, গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাব, অথবা গ্রুপ পর্ব পার করব, নেক্সট পর্ব থেকে বাদ পড়ে যাব, এমনটাও আমরা আশা করতে চাচ্ছি না। দলের পারফরমেন্স খারাপ ঠিক আছে, বাট এটাকে ইমপ্রুভ করার জন্য যথেষ্ট প্লেয়ার বা এটা ইমপ্রুভ করার মতো মেন্টালিটি ওয়ালি প্লেয়ার আমাদের দলে আছে। বাট পারফরমেন্স সবাই যদি একসাথে ইউনিটি হয়ে খেলার চেষ্টা করে তাহলে এখান থেকে রেজাল্ট বের হবে, এবং এই রেজাল্ট বের করার জন্য সবথেকে পারফেক্ট মানুষ আমার কাছে যতটুকু মনে হয় সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। সে জানে কেমনে কাকে কোথায় খেলাইতে হবে, কতটুকু কাকে খেলাইতে হবে, এবং কাকে কেমনে কীভাবে ম্যানেজ করতে হবে। সে একজন লেজেন্ডারি কোচ, আমরা সবাই জানি সে ক্লাব লেভেলে কত বড় বড় ক্লাব, কত বড় বড় প্লেয়ারকে সামলাইছে। সেখানে যারা এখন তার আন্ডারে আছে, যদি তারকার হিসেব ধরতে যাই নেইমারকে বাদ দিয়ে, তাহলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এরা সবাই তার কাছে অনেক অনেক জুনিয়র। সে কাকা সেই সময়কার কত বড় বড় প্লেয়ারকে সে সামলাইছে, রোনালদোর মতো প্লেয়াররা তার আন্ডারে খেলেছে। সো সেই সব দিক থেকে দেখতে গেলে এরা অনেক জুনিয়র, এবং এরা কার্লোকে রেসপেক্ট করে। কার্লো তাদের এই সন্তানতুল্য প্লেয়ারদেরকে রেসপেক্ট করে, তাদের মতো করে সে তাদের সাথে কথা বলে ম্যানেজ করে এই দলটা পরিচালনা করবে আশা করি। এখন আমি প্রথম ম্যাচটার উপরে নিয়ে একটু ভরসা করতে চাই যে প্রথম ম্যাচটা যেন আমরা একটা ভালো স্টার্ট পাই, এবং এমন একটা খেলা দেই যেটা যেন আমাদের টুর্নামেন্টটা স্টার্ট থেকে বুঝতে পারি যে আমাদের একটা লক্ষ্য আছে, আমরা ওইটা অ্যাচিভ করতে চাই, এবং যে 11টা প্লেয়ার এবং বেঞ্চে যেগুলো বসে থাকবে বা সাব হিসেবে যারা নামবে তাদের জন্য একটা ইউনিটির মধ্যে গাঁথতে পারে কার্লো আনচেলত্তি, এটা আমি চাই। কারণ দেখেন 2022 সালে আর্জেন্টিনা মেসি অনেক ভালো খেলছে, আপনি বলতে পারেন ডি মারিয়া বা আলভারেস অনেক ভালো খেলছে, কিন্তু ওরা একটা টিম হয়ে খেলছে। ওদের টিমে ম্যাক অ্যালিস্টার, ওদের টিমে আরেকটা মিডফিল্ডার আছে এনজো, ওদের টিমে ডিপল, ওদের টিমে ডি মারিয়া, তারপরে মেসি, আলভারেস, লাউতারো মার্টিনেজ, সবাই একটা টিম হয়ে খেলছে, যার ফলে তারা একটা টিম রেজাল্ট বের করছে ম্যাচ শেষে, দিন শেষে। আপনি ফাইনালের কথাও চিন্তা করেন, ফাইনালে কারো একা ক্রেডিট কিন্তু ওরা দিতে পারবেন না। আপনি যদি বলেন যে মেসি গোল করছে, ওইদিকে আলভারেজ গোল করছে, কিন্তু আপনি কি কোনোভাবেই খাটো করে দেখতে পারেন যে লাস্টে যে মার্টিনেজ পেনাল্টি সেভ দিছে ওটা কোনোভাবেই দেখতে পারেন না। সো সব দিক থেকে চিন্তা করতে গেলে একটি টিম যদি হয়ে খেলতে পারে তাহলে আমাদের রেজাল্ট আসা সম্ভব। এছাড়া ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার হয়তো বা 1 ম্যাচ 2 ম্যাচ ভালো খেলতে পারে, বাট পুরো একটা বড় টুর্নামেন্টে ভালো করে সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্য অবশ্যই একটা টিম পারফরমেন্স দরকার। সো এই জিনিসটা আমাদের মিসিং, বাট এটা আশা করি কার্লো কতটুক দলকে একটা সুতায় গাঁথতে পারবে এটার উপরে ডিপেন্ড করতেছে। সো ভিডিও বেশি বড় করতে যাচ্ছি না, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার। অ্যান্ড নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের প্রথম ম্যাচ মরক্কো এবং ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।